কখনো কি মনে হয়েছে পৃথিবীর এক কোণের খরা আর অন্য কোণের বন্যার মধ্যে কোনো সংযোগ থাকতে পারে? আজকে আমরা ঠিক এমনই একটা বিশাল জলবায়ু চক্র নিয়ে কথা বলবো। এর নাম হল এল নিনো সাউদার্ন অসিলেশন বা সংক্ষেপে এনসো। বলা যায় এটা আমাদের গ্রহের আবহাওয়ার অনেক কিছুরই নিয়ন্ত্রক। ব্যাপারটা বুঝতে হলে চলুন একটা রহস্য দিয়ে শুরু করি। দুটো ঘটনা ভাবুন, যেগুলো দেখে মনে হবে এদের মধ্যে কোনো সম্পর্কই নেই। ১, অস্ট্রেলিয়ায় চলছে ভয়াবহ খরা, আর ২, সেখান থেকে হাজার হাজার মাইল দূরে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উপকূলে হঠাৎ করে মাছ উধাও। কি অদ্ভুত, তাই না? এদের মধ্যে সংযোগটা আসলে কোথায়? এর উত্তরটা হল এনসো। হ্যাঁ, এই বিশাল ক্লাইমেট প্যাটার্নটাই হল সেই অদৃশ্য সুতো যা পৃথিবীর এমাথার ও মাথার ঘটনাগুলোকে এক সুতোয় বেঁধে রেখেছে। ব্যাপারটা আসলে আর কিছুই না, প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা আর বাতাসের প্রবাহের মধ্যে একটা বিশাল, বলা যেতে পারে একটা দোলনা খেলা। আর জানেন, এই এল নিনো নামটার পেছনের গল্পটাও কিন্তু বেশ মজার। আসলে পেরুর জেলেরা দেখতেন যে প্রতি বছর বড়দিনের সময়টাতেই প্রশান্ত মহাসাগরের একটা উষ্ণ স্রোত তাদের উপকূলের দিকে চলে আসে। তো এই কারণেই তারা এর নাম রেখেছিলেন এল নিনো। স্প্যানিশ ভাষায় এর মানে হল ছোট্ট ছেলে বা যীশু খ্রিস্টকে বোঝানো হয়। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হল, এই জিনিসটা কাজ করে কিভাবে? চলুন সেটাই একটু সহজ করে বোঝা যাক। এই ইএনএসও সাইকেলের মূলত ৩টা দশা আছে: এল নিনো, লা নিনা আর একটা স্বাভাবিক বা নিউট্রাল অবস্থা। পুরোটা বুঝতে হলে আমাদের আগে স্বাভাবিক অবস্থাটা জানতে হবে। তো যখন সবকিছু নরমাল থাকে, তখন যেটা হয়, শক্তিশালী বাণিজ্যবায়ু বা ট্রেড উইন্ডস প্রশান্ত মহাসাগরের ওপরের গরম জলকে ঠেলে পশ্চিম দিকে নিয়ে যায়, মানে অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়ার দিকে। ফলে কি হয়, পূর্ব দিকে মানে দক্ষিণ আমেরিকার উপকূলে সমুদ্রের গভীর থেকে ঠান্ডা আর পুষ্টিতে ভরপুর জল ওপরে উঠে আসার সুযোগ পায়। এই প্রসেসটার একটা নাম আছে আপওয়েলিং, আর এটা কিন্তু সামুদ্রিক জীবনের জন্য ভীষণ ভীষণ জরুরি। এখন দেখেন খেলাটা কিভাবে বদলে যায়। যখন এল নিনো আসে, তখন এই বাণিজ্য বায়ুটা দুর্বল হয়ে পড়ে, আর তার ফলে পশ্চিমে জমে থাকা সেই গরম জলের বিশাল ভাণ্ডারটা আবার উল্টো দিকে মানে পূর্ব দিকে দক্ষিণ আমেরিকার দিকে গড়াতে শুরু করে। এতে করে সেই যে আপওয়েলিং বা ঠান্ডা জলের স্রোত, ওটা বন্ধ হয়ে যায়, আর বৃষ্টিও ওই গরম জলকে তাড়া করে পূর্ব দিকে সরে যায়। আর লা নিনা, ওটা হলো ঠিক এর উল্টো। বাণিজ্য বায়ু তখন আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, পশ্চিমে আরও বেশি গরম জল ঠেলে নিয়ে যায়, আর পূর্বে জল হয়ে পড়ে অস্বাভাবিক ঠান্ডা। আচ্ছা, কিন্তু এই দশাগুলো এত পাওয়ারফুল হয় কেন? এর পেছনের মূল কারণটার নাম হল বেয়ার্কনেস ফিডব্যাক। এটাকে অনেকটা ডমিনো এফেক্টের মতো ভাবতে পারেন। মানে সমুদ্রের তাপমাত্রার পরিবর্তন বায়ুমণ্ডলকে প্রভাবিত করছে, আবার বায়ুমণ্ডলের সেই পরিবর্তনটা সমুদ্রের তাপমাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এভাবেই একটা সাইকেল চলতে থাকে, আর এল নিনো বা লা নিনা যাই হোক না কেন, সেটা আরও শক্তিশালী হতে থাকে। কিন্তু প্রশান্ত মহাসাগরের এই বিশাল ঘটনা প্রবাহ কি শুধু সেখানেই থেমে থাকে? একদমই না, এর ঢেউ আছড়ে পড়ে সারা পৃথিবীতে। বিজ্ঞানীরা এই ব্যাপারটাকে বলেন টেলিকানেকশন। নামটা কিন্তু একদম পারফেক্ট। ভাবুন তো, একটা ফোন কল যেমন হাজার হাজার মাইল দূরের দুটি জায়গাকে এক করে দেয়, ঠিক সেভাবেই ইএনএসও যেন প্রশান্ত মহাসাগর থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের আবহাওয়ার সাথে একটা কালেকশন তৈরি করে আর তাকে প্রভাবিত করে। এই ব্যাপারটা বোঝার জন্য এই টেবিলটা খুব কাজের। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, যখন এল নিনো চলে তখন আটলান্টিক মহাসাগরে হারিকেন কমে যায়, কিন্তু ঠিক তার উল্টোটা হয় প্রশান্ত মহাসাগরে, সেখানে হারিকেন বেড়ে যায়। আবার লা নিনার সময় পুরো ঘটনাটা উল্টে যায়। বুঝতেই পারছেন সারা বিশ্বের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির জন্য এই তথ্যটা কতটা গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে এই এল নিনো এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে বিজ্ঞানীরা একে বলেন সুপার এল নিনো। ইতিহাসে এমন কয়েকটা বছর গেছে, যেমন ধরুন ১৯৮২-৮৩ বা ৯৭-৯৮ সাল। এমনকি খুব সম্প্রতি ২০১৪ থেকে ১৬ আর ২০২৩-২৪ সালের ঘটনাগুলো ছিল এমনই। এই সুপার এল নিনোগুলো সারা পৃথিবীতে আবহাওয়ার চরম বিপর্যয় ডেকে এনেছিল। তো এই যে জলবায়ুর এত বড় একটা পরিবর্তন, এর আসল প্রভাবটা আমাদের জীবন আর প্রকৃতির ওপর ঠিক কীভাবে পড়ে, চলুন এবার সেই দিকটা একটু দেখি। এর অর্থনৈতিক ধাক্কাটাও কিন্তু কম নয়, বেশ নাটকীয়। এই চারটার দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হবে। দেখুন, একটা এল নিনো ইভেন্টের কারণে ইন্দোনেশিয়ার মতো দেশের জিডিপি কমে যাচ্ছে। কেন? কারণ খরার ফলে তাদের কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার মজার ব্যাপার হলো, অন্যদিকে আমেরিকার মতো কিছু দেশ তুলনামূলকভাবে উষ্ণ শীতকালের কারণে কিছুটা অর্থনৈতিক সুবিধা পেয়েও যেতে পারে। আর পরিবেশের ওপর এর যে প্রভাব, সেটা আরও অনেক বেশি মারাত্মক। প্রথমত, পেরুর বিশাল মৎস্যশিল্প প্রায় ধ্বংস হয়ে যায়। কারণটা আমরা আগেই জেনেছি,
মাছের খাবার মানে যে পুষ্টি সেটা ঠান্ডা জলের সাথে আর ওপরে উঠে আসতে পারে না। দ্বিতীয়ত, আমাজনের মতো রেইন ফরেস্টে খরা আর দাবানল দেখা দেয়। আর সবচেয়ে হৃদয়বিদারক ব্যাপার হল সমুদ্রের জল গরম হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে কোরাল রিফ বা প্রবাল প্রাচীরগুলো তাদের রং হারিয়ে ফ্যাকাশে সাদা হয়ে যায়, যাকে আমরা কোরাল ব্লিচিং বলি। এমনকি কিছু গবেষণা তো এটাও বলছে যে মানুষের মধ্যে মারামারি বা সংঘাত বাড়ার পেছনেও এর ভূমিকা থাকতে পারে। তাহলে সবশেষে যে প্রশ্নটা মাথায় আসে, জলবায়ু পরিবর্তনের এই সময়ে দাঁড়িয়ে ইএনএসওর ভবিষ্যৎ কি? দেখুন, এনসো কিন্তু কোনো নতুন জিনিস না। এটা হাজার হাজার বছর ধরেই চলে আসা একটা প্রাকৃতিক চক্র। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এর প্রভাবগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। মানে খরা হলে সেটা হচ্ছে আরও তীব্র, বন্যা হলে সেটা হচ্ছে আরও বিধ্বংসী। বিজ্ঞানীরা কি এটাই মনে করছেন? আর এই বিষয়ে সবথেকে নির্ভরযোগ্য সংস্থা অর্থাৎ আইপিসিসি বা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল যা বলছে তা বেশ ভাবনার। তাদের রিপোর্ট অনুযায়ী এটা খুবই সম্ভব যে ভবিষ্যতের দিনগুলোতে এল নিনোর কারণে বৃষ্টিপাতের এই যে চরম খামখেয়ালিপনা এটা আরও বাড়বে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, আমাদের এই গ্রহ যত উষ্ণ হচ্ছে, এর জলবায়ুর এই যে হৃৎস্পন্দন, এই ছন্দটা, এটা কি আরও বেশি অনিয়মিত, আরও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠবে? এই প্রশ্নের উত্তরটার ওপর কিন্তু আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করছে।